আসসালামু আলাইকুম। তো সকলে কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। রোজা রমজান মাস, অবশ্যই ভালো থাকবেন। আগের ক্লাসে আমরা দেখেছিলাম কি কিছু সাধারণ বেসিক জিনিস দেখেছিলাম, তাই না? তবে এই ক্লাসে আমরা একটু অ্যাডভান্স হইতে চলেছি। এটা কত সাল এখন চলতেছে? 2026, তাই না? আচ্ছা, আমরা যদি আরো দূরে চলে যাই, আমরা যদি যাই খ্রিস্টপূর্ব খ্রিস্টপূর্ব 3500 অব্দে, তাহলে কি হবে? এই সময়টাতে কি হয়েছিল? এই সময়টাতে কি হয়েছিল জানেন? এই সময়টাতে কিছু জ্ঞানী গুণী মানুষজনেরা কি করেছিল? কিছু জ্ঞানী গুণী মানুষজনেরা করেছিল কি, নিয়েছিল কপার কপার ও টিন, দুইটা ধাতু নিয়েছিল, বুঝছেন? এই সময়ে কিছু জ্ঞানী গুণী মানুষজনেরা কপার ও টিন দুইটা ধাতু নিয়েছিল। তারা এই দুইটা ধাতুকে কি করেছিল? দুইটাকে তাপ প্রয়োগ করেছিল। দুইটাকে তাপ প্রয়োগ করে কি করেছিল? তরলে পরিণত করেছিল। তারা তাহলে খ্রিস্টপূর্ব 3500 অব্দের দিকে কিছু জ্ঞানীগুণী মানুষজন কি করেছিল? টিন ও কপার নামক দুইটা ধাতু নিয়েছিল এবং এই দুইটা ধাতুকে তাপ প্রয়োগ করে তরলে পরিণত করেছিল। এই তরলে পরিণত করার পর এই দুইটার মিশ্রণ করেছিল, অর্থাৎ কপারের যে তরল ফর্ম ছিল আর টিনের যে তরল ফর্ম ছিল, দুইটাকে একত্র করেছিল। তারা করে কি হয়েছিল? একটা নতুন ধাতু তৈরি করেছিল, যেটাকে এটা হইল সংকর ধাতু, বা এটাকে আমরা বলতে পারি অ্যালয়। ঠিক আছে? তো এই সংকর ধাতুটা কি, বা এই অ্যালয় জিনিসটা কি? এটা তো সেমই, তাই না? তবে এই সংকর ধাতুকে তারা পরবর্তীতে নাম দেয় ব্রোঞ্জ। ব্রোঞ্জ, বুঝেছেন? তাহলে ব্রোঞ্জের যাত্রা কিন্তু এখন থেকে না। ব্রোঞ্জের যাত্রা সেই রসায়নের যাত্রা শুরু হওয়ার পরে থেকে কিন্তু ব্রোঞ্জের যাত্রা শুরু হয়ে যায়। এই তখন থেকেই ব্রোঞ্জ শুরু হয়ে যায়, মানে ব্রোঞ্জটা তারা তৈরি করে। এই ব্রোঞ্জটা কিন্তু তখনকার যুগের মানুষদের কাছে অনেক প্রয়োজনীয় একটা উপাদান ছিল, কারণ এটার মাধ্যমে তারা বিভিন্ন রকমের প্রয়োজনীয় জিনিসপত্র বানাইতো। কেমন জিনিসপত্র? তারা যে শিকার করত, তারা শিকার করার জন্য কি ব্যবহার করতো? তারা শিকার করার জন্য বিভিন্ন ধরনের হাতিয়ার ব্যবহার করতো না? সেই হাতিয়ারগুলো কিভাবে বানাইতো? এই ব্রোঞ্জ ব্যবহার করে বানাইতো। তারা কৃষি কাজ করতো, কৃষি কাজ করার জন্য বিভিন্ন ধরনের টুলস প্রয়োজন হইতো না? সেই টুলস গুলো কিভাবে আসতো? এই ব্রোঞ্জ ব্যবহার করে সেই টুলস গুলো বানানো হইতো। তো এই ব্রোঞ্জ কিন্তু অতি প্রয়োজনীয় একটা সামগ্রী ছিল বা ধাতু ছিল তখনকার যুগে, বা তখনকার সময় বলতে পারে। তো ব্রোঞ্জের কাহিনী আমরা বুঝলাম তো, তাই না? ব্রোঞ্জ তাহলে কিভাবে আসলো? এত একটা লম্বা একটা প্রসেসের মাধ্যমে আসলো কি, কপার এবং টিনের যে গলিত ফর্মটা ছিল, সেই গলিত ফর্মটা মিশ্রণে হইল সংকর ধাতু বা ব্রোঞ্জ বা অ্যালয়, যেটা বলবেন সেটাই। পরীক্ষায় বিভিন্ন ভাবে বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে। আপনি যেন কনফিউজ না থাকে, সে কারণে আপনাকে সবগুলোই মনে রাখতে হবে। যদি সবগুলো মনে রাখতে পারেন, তাহলে আপনি যে কোনো ভাবে, যে কোনো সময়, যে কোনো ধরনের প্রশ্নের উত্তর দিতে পারবেন। আমি কি বোঝাতে পেরেছি? তাহলে যদি বোঝাতে পেরে থাকি, আমরা একটু সামনের দিকে আগাই। এখন এখন আরেকটু সামনে যদি আসি, তাহলে খ্রিস্টপূর্ব 380 অব্দে একজন পণ্ডিত ছিলেন বা দার্শনিক ছিলেন। কোন দেশের দার্শনিক জানেন? গ্রিকের দার্শনিক। তো গ্রিক দার্শনিক, লিখে দেই, গ্রিক দার্শনিক, তাই না? গ্রিক দার্শনিক, তার নাম কি জানেন? তার নাম হইল ডেমোক্রেটাস। তাহলে খ্রিস্টপূর্ব 380 অব্দে একজন গ্রিক দার্শনিক ডেমোক্রেটাস ডেমোক্রেটাস এই ভদ্রলোক একটা মতবাদ প্রণয়ন করেন যে প্রত্যেক পদার্থকে ভাঙা যায়, ভাঙতে ভাঙতে এমন একটা পর্যায়ে সেই পদার্থটা চলে যায় যেখান থেকে তাকে আর বিভাজ্য করা সম্ভব না। তাহলে তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন প্রত্যেকটি পদার্থকে ভাঙতে ভাঙতে এমন একটি পর্যায়ে যাওয়া যাবে যখন পদার্থের কণাগুলোকে আর ভাঙা যাবে না। সেই সিচুয়েশন বা সেই স্টেটটাকে তিনি বলেছিলেন
অ্যাটম বা অবিভাজ্য। তো সেই স্টেটটাকে তিনি কি বলেছিলেন? অ্যাটম। এই অ্যাটম অর্থ অবিভাজ্য। তাই তো? আচ্ছা, এই অ্যাটমটা তাহলে কিভাবে তিনি বললেন? যে আপনি ধরেন একটা পদার্থ, এই যে দেখেন আপনার হাতে সব থেকে কমন একটা আমি উদাহরণ দিই, আপনি যে কাপড়টা পরে আছেন, আপনি একটু দূরবীক্ষণ যন্ত্র লাগায় দেখবেন, যদি দূরবীক্ষণ যন্ত্র না থাকে আপনার ফোনের ক্যামেরাটা অন করবেন, ক্যামেরাতে জুম করবেন, দেখবেন যে ছোট্ট ছোট্ট ফুটা দেখতে পারবেন। ঠিক আছে? এই তো এগুলো কিন্তু এরকম কি একটা ওইটা ওইটা কিভাবে দেখা যায় যে একটা সুতার সাথে আরেকটা সুতা লাগানোর পরেই তো কাপড়টা তৈরি হয়। তেমনই পদার্থ কিন্তু শুধু একটা জিনিস না, পদার্থের ভিতরে আরো অনেক জিনিস আছে, নিউটন, ইলেকট্রন, প্রোটন, এগুলো আপনারা পরে জানবেন। তো এই জিনিসগুলোকেই তিনি ডেমোক্রিটাস যে ভদ্রলোক ছিলেন তিনি বলেন যে পদার্থকে আরো অনেকভাবে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম তরে ভাঙানো যায়, তবে একটা পর্যায়ে আসবে যে পর্যায়ে পদার্থ কণাগুলোকে আর ভাঙা যাবে না, সেই পর্যায়টাকে তিনি নাম দিয়েছে অ্যাটম বা অবিভাজ্য। বুঝেছেন? তো সেই সময়ে তার এই মতবাদ সকলেই গ্রহণ করেছিলেন, তবে অ্যারিস্টটল নামের আরেকজন ভদ্রলোক তার এই মতবাদটাকে বিরোধিতা করে। অ্যারিস্টটল সহ আরো অনেক দার্শনিকেরা কি মনে করতেন জানেন? তারা মনে করতেন প্রত্যেকটা পদার্থ মাটি, পানি, আগুন ও বাতাস দ্বারা গঠিত। তাহলে অ্যারিস্টটল সহ আরো অন্যান্য যে দার্শনিকেরা ছিল তারা কি মনে করতেন? প্রত্যেকটা পদার্থ পদার্থ মাটি, পানি, বাতাস ও আগুন দ্বারা গঠিত বা তৈরি। তো এই মতবাদটা অনেকদিন পর্যন্ত মানুষের মাঝে চলতে থাকে যে এই প্রত্যেকটা পদার্থ মাটি, পানি, আগুন ও বাতাস দ্বারা গঠিত। অ্যারিস্টটলের এই মতবাদের কারণে মানুষ দীর্ঘদিন যাবৎ ডেমোক্রিটাসের অ্যাটম মতবাদটা গ্রহণ করে না, কারণ এই অ্যাটম মতবাদের কোনো পরীক্ষামূলক যুক্তি ছিল না সে সময়ে। এই কারণে এটাকে মানুষ সে সময় গ্রহণ করেনি। তখন সকলে এটাই বিশ্বাস মেনে নিয়েছিল। কোনটা? এই অ্যারিস্টটলের মতবাদটা। এটা অ্যারিস্টটল সহ আরো অন্যান্য দার্শনিকের মতো এটা কি ছিল? পদার্থ মাটি, পানি, বাতাস ও আগুন দ্বারা তৈরি। তো অ্যারিস্টটল সে ভদ্রলোক তো বলে দিল। এখন মধ্যযুগে আরবের কিছু মুসলিম গবেষক ছিলেন, তারা কপার, টিন, সীসা এসব স্বল্প মূল্যের ধাতু থেকে সোনা তৈরি করার চেষ্টা করতেন। তার সাথে সাথে তাদের আরেকটা পরিকল্পনা ছিল, তারা মহা ওষুধ তৈরি করবে, যে ওষুধ সেবনের ফলে মানুষের আয়ু বৃদ্ধি পাবে। তবে তারা এসব কিছু করতে পারেনি। তবে তারা সোনার মতো দেখতে এক ধরনের ধাতু তৈরি করে, তারা সোনার মতো দেখতে এক ধরনের জিনিস আবিষ্কার করে, এবং তারা যে প্রসেসে জিনিসটাকে আবিষ্কার করে এটা কিন্তু তারা লিপিবদ্ধ করে রেখেছে, যে তারা কিভাবে কিভাবে করেছে, কোন জিনিসটার সাথে কোন জিনিসটা মিলিয়েছে, কোনটার সাথে কোনটা করার পরে এই জিনিসটা উৎপন্ন হয়েছে। এই যে তারা নতুন নতুন জিনিস আবিষ্কার করার চেষ্টা করলো, এগুলো কিন্তু রসায়নের ইতিহাসে প্রথম রসায়ন চর্চা বা রসায়নের গবেষণা। বুঝেছেন? এর আগে কিন্তু রসায়নের কোনো গবেষণা হয়। আপনারা জানেন মধ্যযুগে আরবের যে রসায়ন চর্চা ছিল এটাকে কি বলা হতো? এটাকে বলা হতো আলকেমি। এটা কি বলা হতো? আমি একটু এটা মিশাই দেই। তো আমরা এখন মধ্যযুগে চলে এসেছি। কত থেকে? 380 অব্দ থেকে আমরা এখন চলে এসেছি মধ্যযুগে। মধ্যযুগে রসায়ন চর্চাকে মধ্যযুগের রসায়ন চর্চাকে বলা হতো আলকেমি। এই আলকেমিটা যেটা আছে এটা কিন্তু আরবি শব্দ। এটা কি? আরবি শব্দ। আর যারা গবেষণা করত, রসায়ন নিয়ে গবেষণা করত, অর্থাৎ গবেষক যারা ছিল তাদেরকে বলা হতো আলকেমিস্ট। ঠিক আছে? তাহলে কি হইল? তাহলে মধ্যযুগে
যারা রসায়ন চর্চা করত বা মধ্যযুগের রসায়ন চর্চাকে কি বলা হতো? বলা হতো আলকেমি। আর যারা চর্চা করতো তাদেরকে বলা হতো কি? আলকেমিস্ট। এই যে আলকেমিটা যেটা আছে, আলকেমিটা কিন্তু আরবি শব্দ। এই শব্দটা এসেছে আরবি শব্দ আলকিমিয়া থেকে। আলকিমিয়া থেকে। আর এই যে আলকিমিয়াটা আছে এটা এসেছে কিমি থেকে। কিমি থেকে। আর এই কিমি থেকে চলে এসেছে আমাদের কেমিস্ট্রি। কেমিস্ট্রি, বুঝছেন? তাহলে দেখেন কত বড় একটা লাইন, মানে কত বড় একটা গাছ। ধরেন আপনি রসায়ন চর্চাকে যদি একটা গাছ ধরেন, বা আপনি যদি কেমিস্ট্রিকে একটা গাছ ধরেন, এগুলো শাখা হিসেবে চলে এসেছে না এগুলো। তাহলে রসায়ন চর্চা, মধ্যযুগের রসায়ন চর্চাকে কি বলা হতো? আলকেমি বলা হতো। আলকেমি কি? আলকেমি একটা আরবি শব্দ। তাহলে আলকেমিটা কোন শব্দ থেকে এসেছে? আলকেমি এসেছে আলকিমিয়া শব্দ থেকে। আর আলকিমিয়া কোথা থেকে এসেছে? কিমি শব্দ থেকে। আর এই কিমি শব্দ থেকে কি এসেছে? আমাদের কেমিস্ট্রি, যার বাংলা আবিধানিক অর্থ হলো রসায়ন। তাহলে এই যে রসায়ন শব্দটা এসেছে, এটার পিছনেও কিন্তু অনেক ঘটনা আছে যেটা আমরা জানতাম না। আজকে আমরা জানলাম রসায়ন শব্দটা কিভাবে এসেছে। আমরা শুধু জানতাম কি রসায়ন, রসায়ন অর্থ আমরা জানতাম বিজ্ঞানের যে শাখায় পদার্থের ধর্ম, গঠন ও পরিবর্তন সম্পর্কে আলোচনা করা হয়, সেটাই হলো রসায়ন। কিন্তু রসায়ন নামকরণের পিছনে যে এত বড় একটা ইতিহাস লুকায় আছে, সেটা কি আমরা জানতাম? আমরা কিন্তু জানতাম না। দেখেছেন, জিনিসগুলো অনেক মজার না? এখন আসি মধ্যযুগের একজন মুসলিম দার্শনিক জাবির ইবনে হাইয়ান। তিনি কি করেন জানেন? তিনি প্রথম গবেষণাগারে রসায়ন চর্চা শুরু করেন। এই জাবির ইবনে হায়ান, আমরা মধ্যযুগটা মিশাই দিলাম, আবার লিখি মধ্যযুগ। আমরা কিন্তু মধ্যযুগে আছি এখনো, এখনো আধুনিক যুগে আমরা আসি নাই। তো মধ্যযুগের একজন দার্শনিক, মুসলিম দার্শনিক, নাম হচ্ছে জাবির ইবনে হাইয়ান। এই ভদ্রলোক সর্বপ্রথম গবেষণাগারে রসায়নের গবেষণা শুরু করেন। তিনি কি করেন? গবেষণাগারে রসায়নের গবেষণা করেন। রসায়নের গবেষণা করেন, বুঝছেন? এখানে আপনাদের মাঝে একটা প্যাচ লাগতে পারে, আমি এর আগে বলেছিলাম। এগুলো হলো সর্বপ্রথম রসায়ন চর্চা বা রসায়নের গবেষণা। কোনগুলো? যে তারা সোনা তৈরি করার চেষ্টা করেছিল, মহা ওষুধ তৈরি করার চেষ্টা করেছিল, কিন্তু তৈরি করতে পারে নাই, ব্যর্থ হয়েছে। কিন্তু তারা কিন্তু কোনো গবেষণাগারে তো সেগুলো করে নাই। তারা করেছে হয়তো বা কোনো এক জায়গায়, খোলা মাঠের নিচে বা কোথাও হয়তো বা করেছে, তবে উল্লেখ করা নাই যে তারা গবেষণাগারে রসায়ন চর্চা করেছে। তবে এই যে ভদ্রলোক জাবির ইবনে হায়ান, মধ্যযুগের প্রথম, মানে একজন মুসলিম দার্শনিক, তিনি সর্বপ্রথম গবেষণাগারে রসায়নের চর্চা শুরু করেন। এই জন্য তাকে কিছু কিছু ক্ষেত্রে রসায়নের জনকও বলা হয়। কিছু কিছু ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে রসায়নের জনক, সব ক্ষেত্রে না, তিনি কিছু কিছু ক্ষেত্রে রসায়নের জনক। এই জাবির ইবনে হায়ান ভদ্রলোক, তিনি যতই রসায়ন নিয়ে গবেষণা করেন না কেন গবেষণাগারে, তবে তার কাছে রসায়নের যে রহস্যগুলো ছিল সেগুলো পরিষ্কার ছিল না। তার কাছে সবকিছু খাপছাড়া খাপছাড়া লাগতো, বুঝছেন? তিনিও আমাদের অ্যারিস্টটলের মতো মনে করতেন পদার্থগুলো মাটি, পানি, বায়ু ও আগুন দ্বারা গঠিত। তবে মধ্যযুগের পরে কিছু কিছু দার্শনিক, যেমন অ্যান্টনি ল্যাভয়েসিয়ে, রবার্ট রয়েল, স্যার ফ্রান্সিস বেকন এবং জন ডাল্টন সহ আরো অনেক বিজ্ঞানীরা রসায়নের প্রকৃত রহস্য উদ্ভাবন করার চেষ্টা শুরু করেন, বা তারা রসায়ন চর্চা শুরু করেন। আর এই যে অ্যান্টনি ল্যাভয়েসিয়ে, তিনি, তাকেই বলা হয় মূলত রসায়নের, আধুনিক রসায়নের জনক। আমি বোঝাতে পেরেছি? তাহলে আপনাদের যদি প্রশ্ন করা হয় আধুনিক রসায়নের জনক কাকে বলা হয়, আপনারা কি বলবেন? জাবির ইবনে হায়ানকে,
একদমই না, আপনারা বলবেন অ্যান্টনি ল্যাভয়েসি। আর যদি শুধু বলা হয় যে রসায়নের জন্য কাকে বলা হয়, তাহলে আপনারা যদি জাবির ইবনে হায়ানকে বলেন, তাহলে আপনাদের প্রশ্নটা ভুল হবে না। আমি কি বোঝাতে পেরেছি? তো আজকের কনসেপ্ট এই পর্যন্তই ছিল। আপনারা একটু রিডিং করে নেবেন আপনাদের বইয়ের, আশা করি আপনাদের আর বুঝতে কোনো অসুবিধা থাকবে না। আপনাদের বইয়ে দেখবেন যে কিছু কিছু ঘটনা উল্লেখ করা আছে। টেবিল 1.01 5 নম্বর পৃষ্ঠায় দেখবেন কিছু কিছু বিষয় ও ঘটনা উল্লেখ করা আছে। এগুলো একটু একবার করে নেবেন। এগুলো আপনাদের খ নম্বর প্রশ্নে আসে, অনেক সময় দেওয়া থাকে কাঁচা আম টক কিন্তু পাকা আম মিষ্টি কেন, ব্যাখ্যা করো। তখন আপনি কি লিখবেন? তখন কি লিখবেন যে আমি কাঁচা আম খাইতে আমার টক লাগে এই জন্য কাঁচা আম টক, পাকা আম খাইতে মিষ্টি লাগে, আমি চিনি দিয়ে খাই এই জন্য পাকা আম আমার মিষ্টি লাগে। এভাবে লিখবেন। আপনি এটা সুন্দর করে পড়ে নেবেন, তাহলে এমনিতে বুঝতে পারবেন। আর বাদ বাকি যা ছিল এটাতে আমি সবকিছু বুঝাই দিয়েছি। আর কোনো সমস্যা হওয়ার কথা না ইনশাআল্লাহ। আর যদি সমস্যা হয় তাহলে বলবেন, সেটা সমাধান করার চেষ্টা করব। আর নেক্সট লেকচারে আমরা পুরো অধ্যায়টা শেষ করার চেষ্টা করব। আপনারা সাথেই থাকবেন। আর এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি পরবর্তীতে আমাদের সাথে থাকবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি, তবে যাচ্ছি না, আবার দেখা হবে পরবর্তী লেকচারে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।